ক্লাস 9-এর ভূগোলে আমি তোমাদের কাছে ভূমিরূপ নিয়ে আলোচনা করছিলাম। এর আগে ভূমিরূপের বিভিন্ন প্রকার, তার গঠন আলোচনা হয়েছে। আজকে একটি বিশেষ ভূমিরূপ মালভূমি নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওতে মালভূমির প্রকার, তার গঠন, তার বৈশিষ্ট্য, মালভূমির গুরুত্ব ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে জানব, বুঝব। তো চলো আমরা একটা একটা করে দেখি। তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখবে প্রথম থেকে, তাহলে আশা করি তোমরা মালভূমি বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারবে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা এটাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। তো প্রথমে আসছে মালভূমি সংজ্ঞা। মালভূমি কাকে বলে? সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটার উচ্চ। তাহলে সমুদ্র মানে সি লেভেল থেকে 300 থেকে 600 মিটার উচ্চ, খাড়া ঢালযুক্ত, উপরিভাগ তরঙ্গায়িত এবং সুবিস্তীর্ণ ভূমিরূপকে মালভূমি বলে। তাহলে এই সংজ্ঞাতে কি বলা হলো? সংজ্ঞাতে বলা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটার উঁচু হবে, খাড়া ঢালযুক্ত হবে এবং উপরিভাগ মানে মালভূমির যে উপরিভাগটা থাকবে এটা তরঙ্গায়িত, ঢেউ খেলানো হবে এবং সুবিস্তীর্ণ বিশাল একটা ভূমিরূপ হবে, তাকেই মালভূমি বলে। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ভারতের ছোটনাগপুর মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, চীনের তিব্বত মালভূমি, পামির মালভূমি, এগুলো হচ্ছে গিয়ে পৃথিবীর কয়েকটি বিখ্যাত মালভূমি। এই মালভূমির বৈশিষ্ট্য কী? সংজ্ঞা থেকেই আমরা কিছু বৈশিষ্ট্য পাচ্ছি। যেমন মালভূমি মাঝারি উচ্চতা বিশিষ্ট হয়, মানে পর্বতের থেকে নিচু কিন্তু সমভূমির থেকে উঁচু, অর্থাৎ মাঝারি উচ্চতা প্রায় 300 থেকে 600 মিটার উচ্চ হয় সাধারণত। সুবিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকে, মালভূমি একটা বিশাল এলাকা জুড়ে অবস্থান করে, আর উপরিভাগটা অসমতল বা তরঙ্গায়িত, ঢেউ খেলানো হয়। চারিপাশের যে ভূমিরূপটা থাকে ওটা খাড়া হয়, প্রায় 80 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ঠিক আছে, মানে চারিপাশের যে ভূমিরূপটা থাকে সেটা অত্যন্ত খাড়া। মালভূমি বয়সে প্রাচীনও হতে পারে, আবার নবীনও হতে পারে। পৃথিবীতে অনেক মালভূমি আছে যেগুলো বহু প্রাচীন, আবার কিছু নবীন মালভূমিও হচ্ছে গিয়ে পৃথিবীতে আছে। আর মালভূমিগুলি খনিজ সম্পদে সমৃদ্ধ হয়, কারণ প্রাচীন আগ্নেয়শিলা দিয়ে গঠিত। সে আগ্নেয়শিলা যখন রূপান্তরিত হয় সেখান থেকে খনিজ পদার্থগুলো আলাদা হয়ে জমা হয়, তাই মালভূমিগুলো খনিজ সম্পদে পরিপূর্ণ হয়। তাহলে এই গেল মালভূমির সংজ্ঞা, উদাহরণ ও বৈশিষ্ট্য। এবার আমরা দেখব মালভূমির শ্রেণী বিভাগ। মালভূমিকে উৎপত্তি অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ আসছে দেখো, ভূ আন্দোলনজাত মালভূমি, মানে ভূ আন্দোলনের ফলে যে মালভূমিগুলো গঠিত হয়েছে সেগুলোকে বলা হয় ভূ আন্দোলনজাত মালভূমি। যেমন পর্বত বেষ্টিত মালভূমি, সিল্ট মালভূমি, চ্যুতি সৃষ্ট মালভূমি, তির্যক মালভূমি, এগুলো ভূ আন্দোলনের ফলে গঠিত হয়েছে। এরপর আরেকটা ভাগ ক্ষয়জাত মালভূমি, মানে উচ্চ পর্বত বা উচ্চ মালভূমি ক্ষয় পেয়ে যে মালভূমিগুলো গঠিত হয়েছে তাকে বলা হয় ক্ষয়জাত মালভূমি। যেমন ব্যবচ্ছিন্ন মালভূমি, ক্ষয়প্রাপ্ত মালভূমি, সমপ্রায় মালভূমি, এগুলোকে বলা হচ্ছে ক্ষয়জাত মালভূমি। আরেকটা ভাগ তা হচ্ছে সঞ্চয়জাত মালভূমি, মানে নুড়ি, কাঁকড়, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে যে মালভূমি গঠিত হয় তাকে বলা হচ্ছে সঞ্চয়জাত মালভূমি। যেমন লাভা মালভূমি, মরু মালভূমি, তুষার মালভূমি, এগুলো হচ্ছে সব সঞ্চয়জাত মালভূমি। এছাড়াও অন্যান্য আরও কিছু মালভূমি দেখা যায়, যেমন পাদদেশীয় মালভূমি, কোনো পাহাড়ের পাদদেশে বা নিচে যে মালভূমি গঠিত হয় তাকে বলা হয় পাদদেশীয় মালভূমি। তাহলে এই প্রথমটা গেল উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগ। এরপরে আমরা দেখব উচ্চতা অনুসারে শ্রেণীবিভাগ। এটা মালভূমির আরেকটা ভাগ। উচ্চতা অনুসারে মালভূমিকে দুভাগে ভাগ করা হয়। একটা উচ্চ মালভূমি, যে মালভূমিগুলি 1500 মিটারের বেশি উঁচু হয় সেগুলোকে বলা হয় উচ্চ মালভূমি। মালভূমি সাধারণত 300 থেকে 600 মিটার সমুদ্র লেভেল থেকে উঁচু হয়, কিন্তু পৃথিবীতে এমন কিছু মালভূমি আছে যেগুলো তার থেকেও বেশি উঁচু, সেগুলোকে বলা হয় উচ্চ মালভূমি। আর আছে হচ্ছে নিম্ন মালভূমি, মানে যেগুলো 300 থেকে 600 মিটারের মধ্যে, সেগুলোকে বলা হয় নিম্ন মালভূমি। আর যেগুলো 300 থেকে 600 মিটারের উপরে, তার ওপরে 1500 মিটারের বেশি, সেগুলোকে বলা হয় উচ্চ মালভূমি। তাহলে উৎপত্তি অনুসারে মালভূমির কয়েকটা ভাগ আমরা দেখলাম, আর উচ্চতা অনুসারে মালভূমির আমরা কয়েকটা ভাগ দেখলাম। তবে তোমাদের সিলেবাসে এই সব কয়টা ভাগ পড়তে হবে না। এর মধ্যে কোনটা কোনটা পড়তে হবে দেখো, আমি টিক দিচ্ছি। এক হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি পড়তে হবে, 2 নম্বর সিল্ট মালভূমি পড়তে হবে, 3 নম্বর ব্যবচ্ছিন্ন মালভূমি পড়তে হবে, আর 4 নম্বর
লাভা মালভূমি পড়তে হবে। তোমাদের সব কয়টা পড়তে হচ্ছে না, তোমাদের সিলেবাস অনুসারে মাত্র 4টা মালভূমি সম্পর্কে আমাদের জানতে হবে। তো চলো একটা একটা করে জানি। প্রথম আসছে পর্বত বেষ্টিত মালভূমি। কাকে বলে? ভঙ্গিল পর্বত সৃষ্টির সময়, মানে যখন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছিল, পাত সংস্থান তত্ত্ব অনুসারে আমরা দেখেছি যে পাতগুলো যখন পরস্পরের কাছে এগিয়ে আসে বা পরস্পর থেকে দূরে সরে যায়, সেই অনুসারে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, তাই তো, পাললিক শিলায় ভাঁজ পড়ে। তো এই ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় তাদের মধ্যবর্তী নিচু স্থানগুলি, মানে যে পাললিক শিলার মধ্যে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে, সেখানে নিচু স্থান যেগুলো ছিল সেগুলো পার্শ্বচাপের ফলে আস্তে আস্তে উঁচু হয়ে গেছে, এবং চারিপাশে পর্বত ঘোরে যে সুউচ্চ ও বৃহৎ মালভূমি তৈরি হয়েছে, চারিপাশে পর্বত ঘিরে রেখেছে, তাই তো, মাঝখানে হচ্ছে গিয়ে নিচু অংশটা উঁচু হয়ে মালভূমি তৈরি হয়েছে, সেগুলোকে বলা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। যেমন তিব্বত মালভূমি, পামির মালভূমি, আনাতোলিয়া মালভূমি, এগুলো হচ্ছে সব পর্বত বেষ্টিত মালভূমি, মানে চারিপাশে পর্বত দিয়ে ঘেরা, আর মাঝখানে, পর্বতের মাঝখানে মালভূমিটা অবস্থিত। একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, দেখলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে। এই দেখো, চারিপাশে পর্বত দিয়ে ঘেরা আছে, দেখতে পাচ্ছ ছবিটাতে মধ্যে, আর মাঝখানটা থেকে কিন্তু কোনো পর্বত নেই, এখানে নিচু ঢেউ খেলানো একটা ভূমিরূপ আছে। এই ভূমিরূপটাকেই, মাঝখানের ভূমিরূপটাকেই বলা হচ্ছে তোমার পর্বত বেষ্টিত মালভূমি। চারিপাশে পর্বত দিয়ে ঘেরা আছে, আর পর্বতের মাঝখানে যে ঢেউ খেলানো ভূমিরূপ, এটাকে বলা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। এই পর্বত বেষ্টিত মালভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? পাত সঞ্চারণের ফলে বা গিরিজনী আলোড়নের ফলে। আমরা পাত সঞ্চারণ তত্ত্ব, গিরিজনী আলোড়ন তত্ত্ব, এগুলো আমরা ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় শিখেছিলাম, যে দুটো পরস্পর অভিমুখী পাত বা পরস্পর বিপরীতমুখী পাত হচ্ছে গিয়ে যখন কাছে চলে আসে বা দূরে চলে যাচ্ছে, তখন পাললিক শিলাতে ভাঁজ পড়ছে, সেই ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছিল। সেই ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী নিচু অসমতল যে ভূমিটা ছিল, তা প্রবল পার্শ্বচাপে উঁচু হয়ে পর্বত বেষ্টিত মালভূমি সৃষ্টি হয়েছে। তাহলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী যে নিচু অসমতল ভূমি ছিল, নিচু অসমতল ভূমি ছিল, এগুলো প্রবল পার্শ্বচাপে কি হয়েছে? উঁচু হয়ে গেছে, উঁচু হয়ে পর্বত বেষ্টিত মালভূমিটা সৃষ্টি হয়েছে। তো এই মালভূমির বৈশিষ্ট্যগুলো কী কী? এগুলো অধিক উচ্চতা বিশিষ্ট। ওই যে উচ্চ মালভূমি দেখছিলাম, মালভূমি দুটো ভাগের মধ্যে উচ্চ মালভূমি, নিচু মালভূমি। তো এই যে পর্বত বেষ্টিত মালভূমি, এগুলো অনেক উঁচু হয়, মানে 1500 মিটারের বেশি উঁচু হয়। এগুলি পাললিক শিলায় গঠিত হয়, কারণ ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় এগুলো তৈরি হয়েছে। ভঙ্গিল পর্বত তো পাললিক শিলা দিয়ে গঠিত, কারণ পাত সংস্থান তত্ত্বের সময় দেখেছি আমরা যে পাললিক শিলায় ভাঁজ পড়ে তৈরি হয়েছে, তাই ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় এগুলো গঠিত হয়েছে, তাই এগুলো পাললিক শিলায় গঠিত। এগুলি অতি বৃহৎ, মানে অনেকটা বড় জায়গা জুড়ে থাকে, এগুলি নবীন প্রকৃতির। তাহলে ভঙ্গিল পর্বত, তোমার মালভূমি দু প্রকারে আছে, বলছিলাম প্রাচীন আর হচ্ছে নবীন। তো ভঙ্গিল পর্বতের মাঝে যে পর্বত বেষ্টিত মালভূমিগুলো তৈরি হয়, এগুলো হচ্ছে নবীন, কারণ ভঙ্গিল পর্বতগুলাই হচ্ছে নবীন, তাই এর মাঝখানে যে পর্বত বেষ্টিত মালভূমিগুলো আছে সেগুলোও হচ্ছে নবীন। পর্বত বেষ্টিত হওয়ায় এখানকার আবহাওয়া শুষ্ক আর শীতল হয়, চারিপাশে পর্বত দিয়ে ঘেরা, যার ফলে হচ্ছে কি এখানকার আবহাওয়া শুষ্ক হয় আর শীতল হয়, মানে সমুদ্রের আর্দ্র বায়ু এখানে সহজে প্রবেশ করতে পারে না, তাই এখানকার আবহাওয়া শুষ্কও হয়, আর পর্বতের চারিপাশে ঘেরা থাকার জন্য এখানকার আবহাওয়া শীতলও হয়। তাহলে এই গেল পর্বত বেষ্টিত মালভূমি সংজ্ঞা, সৃষ্টি এবং তার বৈশিষ্ট্য। এরপর আমরা দেখব লাভা মালভূমি। লাভা মালভূমি কাকে বলে? অনেক সময় ভূগর্ভের ম্যাগমা, মানে মাটির ভেতরে যে অ্যাস্থনোস্ফিয়ার স্তরটা আছে, সেখানকার যে ম্যাগমা, সেই ম্যাগমা কোনো বিস্ফোরণ ছাড়াই, মানে ম্যাগমা তো ভলক্যানোর মাধ্যমে বা অগ্নুৎপাতের মাধ্যমে বিস্ফোরিত হয়ে বের হয়, কিন্তু অনেক সময় ম্যাগমা বিস্ফোরণ ছাড়াই ভূত্বকের কোনো ফাটল দিয়ে বা কোনো দুর্বল অংশের মধ্য দিয়ে বিদার অগ্নুৎপাতের মাধ্যমে, বিদার অগ্নুৎপাত মানে বিস্ফোরণ হবে না, ধীরে ধীরে বিস্ফোরণ ছাড়াই নিঃশব্দে যে ম্যাগমাগুলা ভূগর্ভ থেকে বাইরে বেরিয়ে আসবে, সেগুলোকে বলা হয় বিদার অগ্নুৎপাত। এই বিদার অগ্নুৎপাতের মাধ্যমে নির্গত হয়ে ভূপৃষ্ঠে লাভারূপে সঞ্চিত হয়। ম্যাগমা যখন ভূগর্ভ থেকে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে লাভা বলে। এই লাভারূপে স্তরে স্তরে সঞ্চিত হয় এবং ঠান্ডা ও কঠিন হয়ে এই মালভূমি সৃষ্টি করে, তাকেই হচ্ছে লাভা মালভূমি। লাভা দ্বারা গঠিত হয় বলে এগুলোকে বলা হয় লাভা মালভূমি। উদাহরণ হিসাবে আমরা কি দেখতে পারি? ভারতের
দাক্ষিণাত্যের মালভূমি, আমার দক্ষিণ ভারতের যে মালভূমিটা আছে ওটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি, এটা লাভা গঠিত মালভূমি। আফ্রিকার ইথিওপিয়ার মালভূমি, এগুলো হচ্ছে সব লাভা গঠিত মালভূমি। দেখো এখানে একটা ছবি দেওয়া হয়েছে, লাভা গঠিত মালভূমি হবে স্তরে স্তরে সঞ্চিত হয়েছে, মানে একটা স্তর, তারপরে আরেকটা স্তর, তারপরে আরেকটা স্তর, তারপর আরেকটা স্তর, এইভাবে বছরের পর বছর লাভা সঞ্চিত হয়ে স্তরে স্তরে ঠান্ডা হয়ে জমাট বেঁধে সিঁড়ির মতো ধাপে ধাপে এই মালভূমিগুলা তৈরি হয়। তো এই মালভূমি সৃষ্টির কারণ কি? ক্ষুব্ধমণ্ডলের গলিত ও উত্তপ্ত ম্যাগমা। ক্ষুব্ধমণ্ডল বলতে আমাদের যে ওপরের ভূত্বকটা আছে তার ভেতরে যে অ্যাস্থেনোস্ফিয়ার স্তরটা, ওটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। ওখানে গলিত উত্তপ্ত ম্যাগমা আছে। তাপ ও চাপের পার্থক্যের কারণে ভূত্বকের কোনো ফাটল দিয়ে এই ক্ষারীয় ব্যাসল্ট জাতীয় শিলা বিস্ফোরণ ছাড়াই বিদার অগ্নুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠে লাভা রূপে স্তরে স্তরে সঞ্চিত হয়। মানে ভূগর্ভের যে ম্যাগমা আছে সেই ম্যাগমা সাধারণত ওগুলো ক্ষারীয় ব্যাসল্ট জাতীয় হয়। ওগুলো যখন বাইরে বেরিয়ে এসে স্তরে স্তরে সঞ্চিত হয়ে সিঁড়ির মতো ধাপে ধাপে উঁচু হয়ে যায় এবং মালভূমি তৈরি করে, ওটাকেই বলা হচ্ছে লাভা মালভূমি। মানে লাভা মালভূমি এভাবে লাভা স্তরে স্তরে বছরের পর সঞ্চিত হয় এবং ধাপে ধাপে সিঁড়ির মতো উঁচু হয়ে যাচ্ছে, উঁচু হয়ে এই মালভূমিটাকে তৈরি করছে, তাই এটাকে বলা হচ্ছে তোমার লাভা মালভূমি। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে ম্যাগমা জমে এটি গড়ে ওঠে, তাই তো? ওই যে ম্যাগমাগুলা স্তরে স্তরে জমে এটা গড়ে ওঠে। এটা ব্যাসল্ট জাতীয় শিলায় গঠিত। এই ম্যাগমাগুলা ব্যাসল্ট জাতীয় শিলা, তাই এর রং হচ্ছে কি কালো হয়। এর ওপরিভাগ চ্যাপ্টা, মানে এই মালভূমির ওপরিভাগটা সাধারণত টেবিলের মতো চ্যাপ্টা হয়, আর প্রান্তভাগ সিঁড়ির মতো ধাপে ধাপে গড়ে ওঠে, মানে পাশের দিকটা সিঁড়ির মতো ধাপে ধাপে গড়ে ওঠে। এগুলি মহাদেশের অভ্যন্তরে থাকে, মানে এই ধরনের মালভূমিগুলা মহাদেশের কিনারার দিকে থাকে না, এগুলো সাধারণত মহাদেশের মাঝখানের দিকে থাকে। তাহলে এই গেল লাভা মালভূমি কাকে বলে, তার সৃষ্টি এবং তার বৈশিষ্ট্য। এরপরে জানবো আমরা ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে। কাকে বলে? প্রাচীন মালভূমি বা পর্বত, নদী, বায়ু, হিমবাহের দ্বারা ক্ষয় পেয়ে, মানে প্রাচীন যে মালভূমিগুলো আছে বা কোনো পর্বত আছে, সেই প্রাচীন মালভূমি আর পর্বতগুলি নদীর দ্বারা, বায়ুর দ্বারা অথবা হিমবাহের দ্বারা আস্তে আস্তে বছরের পর বছর ক্ষয় পাচ্ছে এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে ও নিচু হয়ে যে অবশিষ্ট মালভূমি গঠিত হয় তাকেই ব্যবচ্ছিন্ন মালভূমি। মানে উচ্চ পর্বত বা মালভূমি ক্ষয় পেয়ে, কী কারণে ক্ষয় পায়? নদী, বায়ু, হিমবাহ এর দ্বারা বছরের পর বছর আস্তে আস্তে ক্ষয় পেয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন হয়ে যে মালভূমিগুলো তৈরি হচ্ছে এগুলোকে বলা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ভারতের ছোটনাগপুর মালভূমি, ইংল্যান্ডের স্কটল্যান্ড ও ওয়ালসের উচ্চভূমি, এগুলো সবই হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। এখানে দেখো আমি একটা ছবি দিয়েছি, এখানে দেখো মালভূমিগুলো আস্তে আস্তে ক্ষয় পেয়ে নিচু হয়ে গেছে। এই মাঝখানে যে রেখাগুলো এগুলো সব নদী বা নিচু অংশ, যেগুলো জলের কারণে বা হিমবাহের কারণে, বায়ুপ্রবাহের কারণে এগুলো ক্ষয় পেয়ে নিচু হয়ে যাচ্ছে, আর মাঝখানে অংশগুলো উঁচু হয়ে থাকছে। এইভাবে সৃষ্টি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একটা থেকে আরেকটা, নদীর দ্বারা বা হিমবাহের প্রবাহের দ্বারা বিচ্ছিন্ন হয়ে গিয়ে এইভাবে সৃষ্টি হচ্ছে। এর হচ্ছে গিয়ে বৈশিষ্ট্যটা দেখো সৃষ্টির কারণ। প্রাচীন ও সুবিস্তীর্ণ মালভূমি বা পার্বত্য অঞ্চল নদ নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তি দ্বারা, মানে প্রাচীন যে বিস্তীর্ণ মালভূমি ছিল বা পর্বত ছিল, এগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা দীর্ঘকাল ধরে ধীরে ধীরে ক্ষয় পেয়ে উচ্চতা হ্রাস পায়। মানে এগুলো উচ্চ ছিল, আস্তে আস্তে ক্ষয় পেয়ে নিচু হয়ে গেছে। আর কঠিন শিলা গঠিত অংশগুলা ক্ষয় প্রতিরোধ করে উঁচু হয়ে অবস্থান করছে, আর নরম শিলা অংশগুলা বিভিন্ন নদী উপত্যকা গভীরভাবে ক্ষয় করছে। মানে নরম শিলাগুলো খুব তাড়াতাড়ি ক্ষয় পেয়ে গেছে, আর যেগুলো কঠিন শিলা সেগুলো এখনও ক্ষয় পায়নি, সেগুলো এখনও উঁচু হয়ে অবস্থান করছে। ফলে সমগ্র মালভূমির কঠিন শিলা গঠিত উঁচু অংশগুলি সংকীর্ণ নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে এই মালভূমি গঠিত হয়। তোমাকে আগের ছবিটাকে হচ্ছে আবার দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো এইটা হচ্ছে কঠিন শিলা, এই কঠিন শিলাটা উঁচু হয়ে পড়ে আছে, আর এইগুলো নদীর দ্বারা নরম শিলাগুলো ক্ষয় হয়ে চলে গেছে। তাহলে কঠিন শিলাগুলো উঁচু হচ্ছে, নদীর দ্বারা নিম্ন শিলাগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে এই মালভূমিটা তৈরি হচ্ছে। ঠিক আছে? তো এই কারণে এই মালভূমি বিচ্ছিন্ন, মানে পরস্পর নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বৈশিষ্ট্য: এই মালভূমি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়
এগুলি কম উচ্চতা বিশিষ্ট, মানে ক্ষয় পেয়ে নিচু হয়ে গেছে তাই বেশি উঁচু থাকে না এগুলো। প্রাচীন ও কঠিন শিলা দ্বারা গঠিত, মানে এই যে মালভূমিটা এটা মূলত কঠিন শিলা, মানে অত্যন্ত কঠিন, যেগুলো ক্ষয় পায় না সহজে, এই ধরনের কঠিন শিলা দিয়ে গঠিত। এগুলি খনিজ সমৃদ্ধ, মানে এই যে মালভূমিগুলা যেগুলো কঠিন শিলায় গঠিত হয়েছে মালভূমিগুলা পড়ে আছে, এগুলো খুব খনিজ ভাণ্ডারে সমৃদ্ধ। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র টিলাও দেখা যায়। টিলা মানে ছোট ছোট পাহাড়, যেগুলো কঠিন শিলায় গঠিত অংশ আছে সেগুলো পাহাড়ের আকারে উঁচু হয়ে থাকে। তাহলে এই গেল তোমার ব্যবচ্ছিন্ন মালভূমির সংজ্ঞা, সৃষ্টির কারণ আর বৈশিষ্ট্য। এবার দেখব লাস্ট শিল্ড মালভূমি। শিল্ড মালভূমি কাকে বলে? ভূ আলোড়নের ফলে, ভূ আলোড়ন মানে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন আমাদের ভূ স্তরে নানা রকম আলোড়ন সৃষ্টি হয়েছে, ভূমিকম্প হয়েছে, তাই তো না, ফাটল সৃষ্টি হয়েছে, চ্যুতি সৃষ্টি হয়েছে। এই ভূ আলোড়নের ফলে ভূত্বকের অতি প্রাচীন অংশগুলা, মানে সব থেকে প্রাচীন যে অংশটা ছিল পরস্পর বিচ্ছিন্ন হয়ে, মানে একটার থেকে আরেকটা প্লেট আলাদা হয়ে গেছে, মহাদেশীয় মালভূমি গঠিত হয়, তাকে সিল্ড মালভূমি বলে। এটি অত্যন্ত কঠিন আর সুস্থায়ী। এই সিল্ড কথার অর্থ হচ্ছে গিয়ে তোমার বর্ম, মানে এই যে মালভূমিগুলা এগুলো খুব প্রাচীন এবং হচ্ছে কি এগুলো অত্যন্ত কঠিন, এগুলো সহজে ক্ষয় পায় না, তাই এগুলোকে বলা হয় সিল্ড মালভূমি। যেমন সাইবেরিয়ান সিল্ড, আফ্রিকান সিল্ড, এগুলো হচ্ছে সব সিল্ড মালভূমি। এখানে তোমাদের একটা ছবি দেওয়া হচ্ছে, সেখানে দেখানো হচ্ছে পৃথিবীর কোথায় কোথায় সিল্ড মালভূমি আছে। যেমন আফ্রিকার মধ্যভাগে এখানে একটা সিল্ড মালভূমি আছে, ভারতবর্ষের দাক্ষিণাত্যের মালভূমিটাও সিল্ড মালভূমি, তারপরে রাশিয়ার সাইবেরিয়া মালভূমি এটাও একটা সিল্ড মালভূমি। এরকম পৃথিবীর প্রায় প্রত্যেকটি মহাদেশের মধ্যভাগে সিল্ড মালভূমি হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই, যেগুলো দেখো অরেঞ্জ কালারে এখানে করে দেওয়া আছে, এগুলো সব কটা সিল্ড মালভূমি। তো সিল্ড মালভূমি সৃষ্টি কেন হয়েছে? ভূ আলোড়নের ফলে আদি ভূখণ্ড প্যানজিয়া, আমাদের যে প্রাচীন ভূখণ্ড ছিল প্যানজিয়া, সেটা ভূ আলোড়নের ফলে ভেঙে যায়। বিচ্ছিন্ন মহাদেশীয় ভূত্বকগুলি বিভিন্ন দিকে সঞ্চালন করে, মানে ভেঙে গিয়ে এক একটা প্লেট এক একটা দিকে সরে যাচ্ছে। দীর্ঘকাল ধরে প্রাকৃতিক শক্তির দ্বারা নরম শিলা ক্ষয় পেয়ে গেছে আর উচ্চতা হ্রাস পেয়ে এবং বর্তমানে প্রাচীন ও শক্ত শিলা গঠিত সিল্ড মালভূমি গঠিত হয়েছে। তাহলে বহুকাল ধরে আস্তে আস্তে ক্ষয় পাচ্ছে, ক্ষয় পেয়ে কঠিন শিলাগুলো রয়ে গেছে, রয়ে গিয়ে সেগুলো মালভূমির আকারে উঁচু হয়ে আছে, সেগুলোকে বলা হচ্ছে সিল্ড মালভূমি। এই সিল্ড মালভূমির বৈশিষ্ট্য কি? এগুলি সমগ্র মহাদেশ জুড়ে প্রসারিত, এগুলি খুব প্রাচীন, মানে অনেক প্রাচীন, পৃথিবী সৃষ্টির সময় থেকে এগুলো আছে। গ্রানাইট ও নিজ শিলা দিয়ে গঠিত এগুলো বেশিরভাগই গ্রানাইট শিলা আর নিজ শিলায় গঠিত। ভূত্বক খুব কঠিন হয় আর সুস্থায়ী হয়, তাই এটার নাম সিল্ড মালভূমি। এগুলি ব্যবচ্ছিন্ন, মানে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পাতগুলা, আর ক্ষয় পেয়ে নিচু হয়ে গেছে এবং অনুচ্চ, মানে খুব একটা বেশি উঁচু না এই মালভূমিগুলা। তাহলে এই গেল 4 প্রকার মালভূমির সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য আর উদাহরণ দেখলাম। প্রত্যেকটা খাতার মধ্যে তোমরা রেডি করবে। এবার দেখব আমার মালভূমির গুরুত্ব। মালভূমির মানব জীবনে বা আমাদের প্রাকৃতিক পরিবেশের ব্যাপক প্রভাব আছে। যেমন এর প্রতিকূল প্রভাবগুলো আমরা আগে দেখে নিই। এখানকার জলবায়ু খুব চরম ভাবাপন্ন হয়, মানে মালভূমি এলাকা যেখানে থাকে সেখানকার জলবায়ু চরম ভাবাপন্ন, মানে শীতকালে খুব শীত পড়ে আর গরমকালে খুব গরম পড়ে, এখানকার আবহাওয়া খুব চরম ভাবাপন্ন। আর মাটি হচ্ছে কি এখানকার অনুর্বর, তাই কৃষিকাজ খুব একটা ভালো হয় না, এখানে পলি মাটি থাকে না, তাই হচ্ছে কি এখানকার মাটি অনুর্বর, কৃষিকাজের উপযুক্ত নয় এগুলো। আর পরিবহন যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, কারণ মালভূমি মানে উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিরূপ, তো এবড়ো খেবড়ো, তাই এখানে ভালো রাস্তাঘাট রেলপথ ইত্যাদি তৈরি করা যায় না, তাই পরিবহনের যা যোগাযোগ ব্যবস্থা এখানে খুব একটা ভালো থাকে না। তারপর জনবসতি মাঝারি প্রকৃতি, রাস্তাঘাট ভালো নেই, কৃষিকাজ ভালো হয় না, জলবায়ুও হচ্ছে কি চরম ভাবাপন্ন, যার ফলে এখানে খুব ঘনবসতি গড়ে ওঠে না। আবার হচ্ছে কি খুব কম ঘনবসতিও হচ্ছে নেই, এখানে মাঝারি প্রকৃতির একটা জনবসতি লক্ষ্য করা যায়। তবে এর কিছু ভালো প্রভাবও আছে, অনুকূল প্রভাব, এগুলো সব খারাপ দিকগুলোকে, এরপর আমরা ভালো দিকগুলোকে দেখে নিই। কয়লা, লোহা, দস্তা, ম্যাঙ্গানিজ ইত্যাদি খনিজ পাওয়া যায়। মালভূমির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে প্রচুর পরিমাণে খনিজ পাওয়া যায়, মানে পৃথিবীর যত খনিজ তার বেশিরভাগই হচ্ছে মালভূমি অঞ্চলেই পাওয়া যায়। আমাদের ভারতবর্ষে ছোটনাগপুর বা দক্ষিণ ভারতের যে মালভূমি আছে সেখানেও প্রচুর পরিমাণে খনিজ পাওয়া যায়, যেমন লোহা, দস্তা, কয়লা, ম্যাঙ্গানিজ, আরও একাধিক খনিজ এখানে হচ্ছে গিয়ে পাওয়া যায়, তাই এরকে খনিজ ভাণ্ডার বলে। খনিজ পাওয়া যায় তাই শিল্পের বিকাশ হয়েছে। তাহলে এই মালভূমি অঞ্চলে একটা বিশেষ বৈশিষ্ট্য, কৃষিকাজ ভালো না হলেও শিল্প কারখানা গড়ে উঠেছে। কেন? কারণ হচ্ছে কি এখানে প্রচুর খনিজ পাওয়া যায়, খনিজ পাওয়া যায় বলে এখানে শিল্প কারখানা, যেমন ধরো ছোটনাগপুর মালভূমি, সেখানে জামশেদপুরে প্রচুর হচ্ছে গিয়ে বড় বড় কারখানা গড়ে উঠেছে।
তাই তো? তাহলে খনিজ ভাণ্ডার আছে বলে শিল্প কারখানার বিকাশ হয়েছে। আর এখানকার নদীগুলো খরস্রোতা, যেহেতু উঁচু নিচু ভূমিরূপ, তাই নদী হচ্ছে গিয়ে খরস্রোতা, মানে নদী প্রচণ্ড গতিতে প্রবাহিত হয়, নদীর জলটা খুব স্রোত থাকে, সেই স্রোতের মধ্যে টারবাইন ঘুরিয়ে আমরা জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি। তাই মালভূমি অঞ্চলে জলবিদ্যুৎ উৎপাদন খুব সহজে হয়। প্রাকৃতিক সৌন্দর্যও হচ্ছে গিয়ে থাকে, তাই এখানে পর্যটন শিল্পের বিকাশ হয়েছে। মানে মালভূমি অঞ্চলগুলোতে গাছপালা, বন জঙ্গল, ঝর্ণা ইত্যাদি প্রচুর পরিমাণে আছে, যার ফলে এখানে প্রচুর পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। তারপরে পর্ণমোচী বৃক্ষ এখানে ভালো হয়। এই বৃক্ষগুলা হচ্ছে গিয়ে প্রচুর কাঠ পাওয়া যায়, সেই কাঠ দিয়ে আমরা চেয়ার টেবিল, ঘরের আসবাবপত্র তৈরি করতে পারি বা অন্যান্য জিনিসপত্র তৈরি করতে পারি। এছাড়া বনভূমি অঞ্চলে অন্যান্য বনজ সম্পদও হচ্ছে গিয়ে প্রচুর পাওয়া যায়, যেমন মধু, লাক্ষা, এগুলো হচ্ছে প্রচুর পাওয়া যায়। আর প্রতিকূল পরিস্থিতির জন্য এখানে মানুষ হচ্ছে কষ্ট সহিষ্ণু আর পরিশ্রমী হয়। তাহলে এখানে যারা বসবাস করে, যেহেতু এখানকার আবহাওয়া চরম ভাবাপন্ন, এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, তাই প্রতিকূল পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে যারা থাকে জন্ম থেকে, তারা খুব কষ্ট সহিষ্ণু হয়, তারা খুব পরিশ্রমী হয়, তাই তো? তাহলে এখানকার মানুষদের একটা বৈশিষ্ট্য এই মালভূমির ওপর পড়েছে। তাহলে এই গেল মালভূমির কিছু খারাপ দিক, আর কিছু ভালো দিকও আছে। এরপর হচ্ছে কি আমরা মালভূমি সংক্রান্ত আরও অনেক তথ্য জানবো। এটা খুব ইন্টারেস্টিং পার্ট, তোমরা খুব মন দিয়ে রাখো। এই জেনে রাখোতে আমরা খুব ভালো ভালো তথ্য হচ্ছে কি একটা একটা করে জানবো, যেটা তোমাদের জেনারেল নলেজ পাওয়ারটাকে অনেকটা বাড়িয়ে তুলতে সাহায্য করবে। যেমন দেখো কি জানছি, বিশ্বের বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি। পৃথিবীর যত মালভূমি আছে তার মধ্যে সবথেকে বড় মালভূমি হচ্ছে তিব্বত। আর বিশ্বের উচ্চতম মালভূমি হচ্ছে পামির মালভূমি। তাহলে পৃথিবীর সবথেকে উঁচু মালভূমি হচ্ছে পামির। তারপর ভারতের বৃহত্তম মালভূমি কোনটা বলো তো? দাক্ষিণাত্য মালভূমি। ভারতের দক্ষিণ ভারতের যে মালভূমিটা আছে সেটা হচ্ছে গিয়ে ভারতবর্ষের সবচেয়ে বড় মালভূমি। আর ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। ঠিক আছে? তাহলে এই যে জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো তোমাদের জেনারেল পাওয়ারও বাড়াবে। পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমিকে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, এই একটু আগেই দেখলাম, পৃথিবীর সবথেকে উঁচু মালভূমি হচ্ছে পামির। এর গড় উচ্চতা 4873 মিটার, তাই একে পৃথিবীর ছাদ বলে। মানে উঁচু সব থেকে জায়গা এবং প্রায় সমতল, তাই তো? তাই হচ্ছে কি এটাকে বলা হয় কি বলো? পৃথিবীর ছাদ বলে। আর কি জিনিস জানবো? মেসা ও বাটে কাকে বলে? মেসা কথার অর্থ টেবিল, আর বাটে কথার অর্থ ঢিবি। শুষ্ক মরু অঞ্চলে মালভূমি বায়ুর ক্ষয়কার্য দ্বারা বিচ্ছিন্ন হয়ে যে ছোট ছোট অনুচ্চ মালভূমিতে পরিণত হয় তাকে মেসা বলে, তাই তো? তাহলে শুষ্ক মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্য দ্বারা উঁচু মালভূমিগুলো আস্তে আস্তে ক্ষয় পেয়ে নিচু হয়ে যায়, অনুচ্চ হয়ে ছোট ছোট মালভূমিতে পরিণত হয়, তাকে বলা হয় মেসা। মানে টেবিলের আকারে অনেকটা আসে। মেসা যখন আরও ক্ষয় পায়, আস্তে আস্তে ক্ষয় পেয়ে আরও ছোট হয়ে যায়, বিক্ষিপ্তভাবে অবস্থান করে, তখন তাকে বলে বাটে। তাহলে এই হচ্ছে মেসা ও বাটে, এই দুটো জিনিস মনে রাখতে হবে। মালভূমির সাথে এই দুটো জিনিসকেও পড়তে হবে। আরও দেখি কি জানছি, ডেকান ট্র্যাপ কাকে বলে? ডেকান কথার অর্থ দক্ষিণ, আর ট্র্যাপ কথার অর্থ সিঁড়ি। ভারতবর্ষের দাক্ষিণাত্যের মালভূমিটি প্রায় 7 থেকে 13 কোটি বছর আগে তৈরি হয়েছে, আজ থেকে বহু বছর আগে। বিদার অগ্নুদ্গম দ্বারা স্তরে স্তরে, মানে একটার পর আরেকটা স্তর সঞ্চিত হয়েছে, লাভা সঞ্চিত হয়ে সিঁড়ির আকারে ধাপে ধাপে পশ্চিম থেকে পূর্বে নেমে এসছে। মানে দক্ষিণ ভারতের যে মালভূমিটা আছে এটা আজ থেকে বহু কোটি বছর আগে তৈরি হয়েছে, এবং লাভা স্তরে স্তরে সঞ্চিত হয়ে সিঁড়ির আকারে পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ নিচের দিকে ঢালু হয়ে গেছে। এই যে দক্ষিণাত্যের মালভূমি, এটাকে বলা হয় ডেকান ট্র্যাপ। কারণ হচ্ছে গিয়ে দক্ষিণ ভারতের সিঁড়ির আকারে এটা গঠিত হয়েছে বলে এটাকে ডেকান ট্র্যাপ বলে। আর কি দেখো, খনিজ ভাণ্ডার। তোমাদের এই আগেও বললাম মালভূমিতে প্রচুর খনিজ পাওয়া যায়। কেন? এখানে আগ্নেয়শিলা দিয়ে তৈরি এগুলো মালভূমিগুলা। আগ্নেয়শিলা যখন তাপ ও চাপে রূপান্তরিত হয়, তখন সেই আগ্নেয়শিলার মধ্যে যে খনিজগুলো থাকে, যেমন লোহা, তামা, সোনা, ম্যাঙ্গানিজ, এগুলো সব আলাদা হয়ে যায়। মানে রূপান্তরিত শিলাতে রূপান্তর হওয়ার সময় আগ্নেয়শিলার খনিজগুলো আলাদা হয়ে জমা হয়। তাই মালভূমিতে প্রচুর পরিমাণে খনিজ পাওয়া যায়। এই কারণে মালভূমিকে খনিজ ভাণ্ডার বলে। যেমন ছোটনাগপুর হচ্ছে গিয়ে ভারতবর্ষের খনিজ ভাণ্ডার, তাই তো? ছোটনাগপুর মালভূমির নাম সবাই জানি আমরা।
এটাকে বলা হয় ভারতবর্ষের খনিজ ভাণ্ডার। এখানে প্রচুর পরিমাণে খনিজ, ভারতবর্ষের বেশিরভাগ খনিজ এখান থেকেই পাওয়া যায়। তাহলে টোটাল ভিডিওতে আমরা কি শিখলাম? আমরা শিখলাম মালভূমি কাকে বলে, তার বৈশিষ্ট্য ও উদাহরণ শিখলাম। আর কি শিখলাম? মালভূমির প্রকার। আর শিখলাম পর্বতবেষ্টিত, লাভা গঠিত, ব্যবচ্ছিন্ন ও সিল্ট মালভূমি কাকে বলে। প্রত্যেকটা আলাদা আলাদা করে সংজ্ঞা, তার উদাহরণ, তার বৈশিষ্ট্য, তার সৃষ্টির কারণ এবং ছবিগুলোকেও হচ্ছে কি আমাদের প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে মালভূমির গুরুত্ব দেখলাম। মালভূমির কিছু ভালো প্রভাবও আছে, আবার কিছু খারাপও আছে। আবার এখানে যা জানলাম, জেনে রাখোর কিছু তথ্য, সেখানে খুব ইন্টারেস্টিং কিছু তথ্য যেগুলো জানলাম, যেগুলো আমাদের নলেজটাকে বাড়িয়ে তুললো। ঠিক আছে, তাহলে এই সমগ্র ভিডিওতে এই বিষয়গুলো আমরা শিখলাম। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করে দাও, যে তারাও এর দ্বারা উপকৃত হতে পারে।